দাঁড়াও। কথাটা শুনে পিছনে তাকাতেই এক রাশ বিতৃষ্ণা জন্মাল নীলের মুখে। সেন পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই এই কণ্ঠস্বরের অধিকারী লোকটি নীলকে অপদস্থ করেছে। এই মানুষটি হচ্ছেন আদ্রিতার কাকা নবীন সেন। সেন পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তি এই নবীন সেন ইতালির বাসিন্দা। সেখানেই ওনার টেক্সটাইলের বিরাট ব্যবসা রয়েছে, আর সেই নিয়ে তার অহংকারেরও শেষ নেই। শুধু যে নিজের সম্পদ নিয়ে উনি অহংকার করেন তা নয়, অপরকে ছোট করায় তার জুড়ি মেলা ভার। বিশেষত নীলকে ভর্ৎসনা করার যেন একটা আলাদাই উৎসাহ খুঁজে পান তিনি। নীলও সেটা খুব ভালো করে বোঝে। নবীন কাকা দেখনদারি হাসি নিয়ে নীলের কাঁধে হাত রেখে বেশ ব্যঙ্গ করেই বললেন, কি ব্যাপার নীল, আজকে তো তোমাকে দিব্যি দেখাচ্ছে। সেই আগের চাকর বাকর গোছের ভাবটা আর নেই। তা এই পাঞ্জাবিটা কত দিয়ে কিনলে? কোথাও সেল চলছিল বুঝি? ও, এইবার বুঝেছি। সেদিন গাড়ি করে গড়িয়াহাটের পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোকানে এই পাঞ্জাবিটা দেখেছিলাম বটে। সেখান থেকেই কিনেছো তুমি? তাও ভালো ওই ফুটপাতের দোকানগুলো ছিল, না হলে তোমার মতো মানুষেরা আর কি করতো? ইচ্ছে করেই নবীন কাকা কথাগুলো বেশ জোর দিয়ে বলছিলেন, যাতে আশেপাশে থাকা আর 5টা লোক শুনতে পায়। কিন্তু নীল নবীন কাকার কথার কোনো প্রতিবাদ করছিল না, বরং তার কথা শুনে মৃদু হাসতে লাগল নীল। তার হাসি দেখে নবীন কাকার গা পিত্তি জ্বলে উঠছিল। কি হে, উত্তর দিচ্ছ না যে? লজ্জা করছে বুঝি? অবশ্য তোমার আবার লজ্জা, বউয়ের পোষ্য হয়ে আছো। সেন বাড়ির দয়া দাক্ষিণে দিব্যি তো চলে যাচ্ছে। লজ্জা টজ্জা করতে গেলে তো এই আরামের জীবন ছাড়তে হতো। তার থেকে বরং লজ্জা ত্যাগ করাই ভালো, কি বলো? এই বলে নবীন কাকা নিজের রসিকতায় নিজেই একটু হেসে নিয়ে ফের বললেন, তা বললে না তো গড়িয়াহাটের ফুটপাত থেকে কত দিয়ে কিনেছো পাঞ্জাবিটা? নীল বুঝল একটা উত্তর না দিলে নবীন কাকার এই জেরা চলতেই থাকবে। তাই তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই নীল মাথা নত করে বলল, 1 টাকাও খরচা করতে হয়নি কাকা। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। এতদিন বউ দয়া করত, আজকাল দোকানদারেরাও দয়া করছে, তাই তোমাকে ওটা দান করেছে। চিত্রা রাগত চোখে নীলের দিকে তাকালো, যেন সবটা ওরই দোষ। ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য। তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল? ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে, কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে। ছোট থেকেই বড়লোকির মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত বোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক। পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা ভাবাই যায় না। নবীন কাকা মনে মনে বেশ আনন্দ পাচ্ছিলেন। উনি সারাক্ষণই লাইমলাইটে থাকতে চান।
হয় সকলে ওনার প্রশংসা করবে, না হয় ওনার ঐশ্বর্যকে ঈর্ষা করবে। একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল নবীন কাকার মুখে। অন্যদিকে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আদ্রিতার। পরিবারের এই টক্সিক দেখনদারিতে পাল্লা দিতে দিতে সে যেন ক্লান্ত। এতক্ষণ নীলের মুখে মিটিমিটি হাসি ছিল, কিন্তু এবার তারও মুখ শুকিয়ে গেল। আসলে নিজের অপমান সে মেনে নিতে পারলেও তার স্ত্রী আদ্রিতাকে কেউ কিছু বললে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। নীল এগিয়ে গেল নবীন কাকার দিকে। যেভাবে পার্টির একদম শুরুতেই নীলের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন নবীন কাকা, ঠিক সেভাবেই নবীন কাকার ঘাড়ে হাত রাখল নীল। এত তাড়াতাড়ি আদ্রিতার পোশাকের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন নবীন কাকা? নবীন কাকা ঝটকা মেরে নীলের হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিয়ে বললেন, এ কি অসভ্যতা! সামান্য সভ্যতা ভব্যতা জ্ঞানটুকু তোমার নেই? ভুলে যেও না, আমি আদ্রিতার কাকা, তোমার বন্ধু না। তারপর হাত দিয়ে স্যুটটাকে ঝাড়তে লাগলেন, যেন নীলের হাত লেগে তার স্যুটটা নোংরা হয়ে গিয়েছে। এই কারণেই আমার আদ্রিতা পোশাকের পিছনে খরচ করা পছন্দ করে না। এই দেখুন না, আপনার 5 লাখ টাকার স্যুট আমার হাত লেগে এক্ষুনি নোংরা হয়ে যাচ্ছিল। আমার আদ্রিতা তেমন জিনিস পরতে পছন্দ করে যাতে কারো হাত লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। কাকা, আপনি আপনার ভাইজির গলার দিকে ভালো করে তাকিয়ে দেখেননি, তাহলেই দেখতে পাবেন আদ্রিতার গলায় আজকে যে হারটা শোভা পাচ্ছে এটা ড্রিম লাভার নেকলেস। চমকে গিয়ে নবীন কাকা আদ্রিতার গলার দিকে তাকালেন। এতক্ষণ সত্যি আদ্রিতাকে কোণঠাসা করার হিংস্র আনন্দে গলার দিকটা খেয়ালই করেননি নবীন কাকা। এখন আদ্রিতার গলার দিকে তাকিয়ে তার মুখে বিচিত্র ভাব দেখা গেল। চোখ দুটো চকচক করে উঠল। পার্টি হলে উপস্থিত সেন পরিবারের বাকি সদস্যরা সকলেই নীলের কথায় চমকে তাকিয়েছে আদ্রিতার গলার দিকে। সত্যিই তো, আদ্রিতার গলায় যে নেকলেসটা রয়েছে সেটা তো ড্রিম লাভার নেকলেস। সারা ভারতবর্ষে যে নেকলেস মাত্র 10 জন মহিলার কাছে রয়েছে, তারই একটা এখন শোভা পাচ্ছে আদ্রিতার গলায়। আদ্রিতার মলিন বিষণ্ণ মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের মধ্যেই পার্টির মধ্যমণি হয়ে উঠল আদ্রিতা, তার মুখে বিজয়ীর হাসি। এইভাবে যে হেরে যেতে হবে এটা নবীন কাকা ভাবতেও পারেননি। ড্রিম লাভার নেকলেস না ছাই, এত টাকা তোমাদের কাছে এলো কোথা থেকে শুনি? নিশ্চয়ই ওই নেকলেস নকল। এটা কিন্তু নবীন কাকা একেবারেই আক্রোশের বশে বলেছিলেন। তিনি ওই নেকলেসটার দিকে এক ঝলক তাকিয়েই পরিষ্কার বুঝতে পেরেছিলেন ওটা সত্যিই ড্রিম লাভার নেকলেস। সে আপনার বিশ্বাস করতে হয় করুন, না হলে করবেন না। আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপর তো আর হীরের দাম কমে যাবে না। আর হ্যাঁ, জীবনে টাকার থেকে মুখ তুললে দেখতে পাবেন ভালোবাসা বলেও একটা বস্তু রয়েছে। আদ্রিতা বিস্মিত চোখে দেখছিল নীলকে। কেমন একটা প্রোটেক্টিভ হাজব্যান্ডের মতো আদ্রিতার জন্য দুনিয়ার সাথে লড়ে যাচ্ছিল নীল। অজান্তেই আদ্রিতার চোখে একটা ভালো লাগাও জন্মাচ্ছিল। নবীনকে কখনো কেউ এভাবে কিচ্ছু বলার সাহস পায়নি। নীলের স্পর্ধা দেখে সবাই অবাক। আহ নীল, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তারপর নবীন সেনের দিকে ফিরে বলল, কিছু মনে করো না নবীন, নীল ছেলে মানুষ, একটু শর্ট টেম্পার, কখন কাকে কি বলে ফেলে। ও তো তোমার চেয়ে অনেক ছোট, ক্ষমা ঘেন্না করে দিও। থাক বৌদি, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। ইয়ে মানে কাবেরী আর তোমার মেয়ে স্নিগ্ধা কেমন আছে? নবীন সেন এত সহজে ছাড়ার পাত্র নন। খারাপ থাকতে যাবে কেন? খুব ভালো আছে। ওরা এখন ইতালিতে, আসছে বছরই স্নিগ্ধার বিয়ে। জামাই আমার আমেরিকার সেটেলড ডাক্তার, যার তার কাছে তো আর মেয়ে গছিয়ে দিতে পারি না। বংশের সম্মানটা তো নিজেদেরকেই ধরে রাখতে হবে। চিত্রার কাছে ব্যাপারটা যেন হলো গাল বাড়িয়ে চড় খাওয়ার মতো। নীলকে নিয়ে বরাবরই তাকে কথা শুনতে হতো, কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। নবীনের কথাগুলো শুনে চিত্রার মুখ শুকিয়ে গেল। যতটুকু ভালো লাগা আদ্রিতার মনে জন্মেছিল, মায়ের ম্লান মুখ দেখে তা কর্পূরের মতো উবে গেল। রাগের বশে নীলের পাঞ্জাবিটা খামচে ধরল আদ্রিতা। ওর চোখে মুখে আক্রোশ এবং ঘেন্না। নীলও চমকে উঠল আদ্রিতাকে দেখে।
এবারেও কি আদ্রিতা তাকেই ভুল বুঝল? আদ্রিতা এবং নীলের মধ্যে যতটুকু অভিমানের বরফ গলছিল তা কি আবারও জমে কঠিন হয়ে যাবে? দুজনের জীবনে কি ভালোবাসা ধরা দেবে, নাকি এই প্রতিপত্তির প্রতিযোগিতার কালো অভিশাপ গ্রাস করবে ওদের দুজনকে? কি হলো, এত তর্কাতর্কি কিসের? রাগের বশে নীলকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই এই কথাটা শুনে থমকে দাঁড়ালো আদ্রিতা। শুধু আদ্রিতা নয়, সেন পরিবারের সকলেই নিজের নিজের জায়গায় উঠে দাঁড়ালো। নবীন সেনও নিজের স্যুটটাকে একবার ভালো করে ঠিক করে নিয়ে হাসি হাসি মুখে ফিরে তাকালেন। সেন ম্যানসনের বহু পুরনো কাজের লোক হুইল চেয়ার ঠেলে এই পরিবারের সবচেয়ে বরিষ্ঠ সদস্যা শ্রীমতী কল্যাণী সেনকে পার্টিতে নিয়ে এলো। ইনি আদ্রিতার ঠাকুমা। তিনিই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বয়স ৯০ হলেও এখনো বেশ শক্ত সমর্থ। আজও তার দাপটে পরিবারের সকলেই থরহরিকম্প। পারিবারিক ব্যবসাতেও বাকিদের মতো তিনিও যথেষ্ট মাথা খাটান। সেন পরিবারের বিপুল সম্পত্তির অধিকারিণী বলে পরিবারের সকলেই তাকে সমীহ করে চলে। অবশ্য কল্যাণী যে ভীষণ তর্জন গর্জন করেন তেমন নয়। তার মুখে সবসময়ই একটা হাসি লেগে রয়েছে, কিন্তু তার এই হাসি মুখের আড়ালে যে একটা কঠিন রূপ লুকিয়ে রয়েছে তা কারোরই অজানা নয়। কল্যাণী সেন আসার পরই নবীন হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন মায়ের দিকে। নবীনকে দেখে কল্যাণীর মুখে হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু নীল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেই কল্যাণীর সেই হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল। বরং নীল আদ্রিতা এবং চিত্রাকে দেখে তার মুখে একটা প্রচ্ছন্ন বিরক্তির ছাপ দেখা দিল। আসলে শুধু নীল নয়, চিত্রা এবং আদ্রিতাকেও খুব একটা পছন্দ করেন না কল্যাণী সেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। শুধুমাত্র লোকনিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে। আদ্রিতা কল্যাণীর বড় নাতনি। চিত্রা আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না, কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার মুখ দেখাতে চলে আসে ওরা। ঠাকুর সকলের মঙ্গল করুক। তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছ, এতে আমি ভীষণ খুশি। আমার তো ৩ কাল গিয়ে ১ কালে ঠেকেছে। আজ আছি, কাল নেই। যতদিন বেঁচে আছি তোমাদের এভাবেই একজোট দেখতে চাই, তাতেই আমার শান্তি। চলো এবার খেতে বসা যাক। প্রত্যেকটা অনুষ্ঠানেই এলাহি খাবারের ব্যবস্থা করেন কল্যাণী সেন। সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। সবার খাওয়া দাওয়া শেষ হতেই কল্যাণী সবাইকে কাছে ডাকলেন এবং গলা খাঁকড়ে বললেন, আজকে তোমাদের এখানে ডাকার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। কল্যাণী সেন সবাইকে একসাথে কি বলার জন্য ডাকলেন? একটু বিরতি নিয়ে কল্যাণী সেন আবারও শুরু করলেন। রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগামী ২-৩ দিনের মধ্যেই তাদের নতুন সিইওকে নিযুক্ত করতে চলেছে। এটা কিন্তু এখনো কেউ জানে না, যাকে বলে একেবারে ঘোড়ার মুখের খবর, বুঝেছ? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সেন পরিবারের সকলে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমন একটা খবর যে সত্যিই আলোড়নকারী তা অস্বীকার করার উপায় নেই। সকলের মনেই তখন কৌতূহল, এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছে রায়চৌধুরীরা? কি এমন ঘটল যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হল? নীল একটু আগে অবধি মনোযোগ সহকারে খাচ্ছিল, কিন্তু রায়চৌধুরীদের নতুন সিইওর প্রসঙ্গটা ওঠার পর থেকেই খাওয়ার দিকে মন থাকলেও তার কান ছিল কল্যাণী সেনের কথার দিকে। কল্যাণী সেন খানিকক্ষণ চুপ করে সকলের মুখের দিকে তাকিয়ে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তাহলে এবার তোমরা বলো, কে কি ভাবছ? এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমি খবর পেয়েছি রায়চৌধুরীদের নতুন সিইও খুব ইয়াং, ওই আদ্রিতার বয়সী হবে। আমার মনে হয় ওদের আরও একবার আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ
ওদের এই নতুন সিইওকে ঠিকমতো বোঝাতে পারি, আর উনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যান, তাহলে সেনদের জন্য সৌভাগ্যের দরজাটা চিরকালের মতো খুলে যাবে। আসলে রায়চৌধুরীরা হলো এমন একটা নাম, যার সাথে সারা বাংলার ছোট বড় সমস্ত কোম্পানিগুলো নিজেদের নাম জড়াতে চায়। একবার টাই আপ করতে পারলেই সেই কোম্পানিকে আর ফিরে তাকাতে হয় না। সে কারণেই সেনরা বারংবার চেষ্টা করেছে রায়চৌধুরীদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে, তবে প্রতিবারই কোনো না কোনো কারণে তা সফল হয়ে ওঠেনি। কিন্তু নতুন সিইও আসার খবরে একটা নতুন সম্ভাবনাও কি দিচ্ছে। আশা করি বুঝতে পারছো যে এই ডিলটা কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে কে এই গুরুদায়িত্বটা পালন করবে বলো? যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে, এই পরিবারের উন্নতিতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কথা দিচ্ছি, তাকে আমি নিজে পুরস্কৃত করব। সেন পরিবারের অনেকেই দেখা গেল এই ব্যাপারে বেশ উৎসাহী। আর হবে নাই বা কেন? যে একবার কল্যাণী সেনের স্বপ্ন পূরণ করতে পারবে, সে হয়ে উঠবে সেন পরিবারের চোখের মণি। ঠাম্মার কাছে একটা সুযোগ চাইতে ইচ্ছে করছিল আদ্রিতারও, সেটা পুরস্কারের লোভে নয়, নিছক কাজটাকে ভালোবেসেই সে বলতে চাইছিল। তার বিশ্বাস রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্টটা সে ঠিক ক্র্যাক করতে পারবে। কিন্তু বলে ওঠা হলো না আদ্রিতার, কারণ সে খুব ভালো করেই জানে যে ঠাম্মা মন থেকে তাকে পছন্দ করেন না। সে জিজ্ঞেস করলেও ঠাম্মা তাকে সুযোগ দেবেন না, তাই বলে মুখ নষ্ট করতে চায় না আদ্রিতা। সবার উপর চোখ বুলিয়ে কল্যাণী সেন নিজের ছোট ছেলে নবীনের দিকে তাকালেন। আদরের ছেলে নবীন সব সময় মায়ের পাশে পাশে থাকে, আজও তার ব্যতিক্রম হল না। আহ্লাদিত গলায় কল্যাণী বললেন, বাবা নবীন, তোমার উপর আমার অনেক ভরসা। আমি ভেবে দেখলাম এই পরিবারে তোমার থেকে যোগ্য প্রার্থী আর কেউ নেই, তাই এই দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। তুমি রায়চৌধুরীদের নতুন সিইওর সঙ্গে দেখা করে আমাদের তরফ থেকে ডিলটা ক্র্যাক করবে। দেখো, আমার ভরসার যেন অমর্যাদা না হয়। কল্যাণীর কথায় কেউ খুশি মনে, কেউ বা লোক দেখানো হাসি মুখে হাততালি দিয়ে উঠল। নিজের প্রশংসা শুনে নবীন আনন্দে গদগদ হয়ে উঠলেন। এক গাল হেসে মাকে বললেন, তুমি কিছু চিন্তা করো না মা, আমার এত বছরের অভিজ্ঞতা, ইতালিতে আমার ব্যবসার সুখ্যাতি তো তুমি নিজের কানে শুনেছ। এই ডিলটা আমি ক্র্যাক করবই, তুমি দেখে নিও। খুব শিগগিরই তোমার কাছে আমি সুখবর নিয়ে আসব। জানি রে জানি, পারলে তুইই পারবি। তারপর কল্যাণী হাসি মুখে ছেলের সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা বলতে লাগলেন। নবীনও নিজের কৃতিত্ব যতটা পারা যায় ফুলিয়ে ফাঁপিয়ে জাহির করতে লাগল। মনে মনে বেশ মজা পাচ্ছিল নীল। সবাই এতক্ষণ নীলকে এত অপমান করছিল, কিন্তু একবার ওর আসল পরিচয়টা জানতে পারলেই এই খোটা সিক্কাই এদের কাছে হয়ে উঠবে বহু মূল্যবান আশরাফি। সত্যি, মানুষ ভীষণ ধান্দাবাজ। নবীন কাকা যে এত গর্বের সঙ্গে বলছেন ওনার কাছে এই ডিলটা ক্র্যাক করা জল ভাত, তা উনি কি জানেন যে রায়চৌধুরীদের নতুন সিইওকে উনি অলরেডি বিরূপ করে ফেলেছেন? এই কথাটা ভেবেই নীলের ভীষণ মজা লাগছিল। যখন রায়চৌধুরীদের অফিসে নবীন কাকার সাথে আমার দেখা হবে, তখন বেশ জমে উঠবে খেলাটা। মিটিমিটি হেসে পাশ ফিরতেই নীল চমকে উঠল। অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে আদ্রিতা। ভয়ে গলা শুকিয়ে গেল নীলের। তার মানে আদ্রিতা কি নীলের কথাটা শুনে ফেলল? আদ্রিতার সামনে ফাঁস হয়ে গেল নীলের আসল পরিচয়। এবার তাহলে কি ঘটতে চলেছে? নীল বেশ ভ্যাবাচাকা খেয়ে আদ্রিতার দিকে তাকিয়েছিল। আদ্রিতা, আসলে আমি... মজায় আছো তাই না? হেসে খেলে বেড়াচ্ছ, লাইফে তো কোনো টেনশন নেই। নীলের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। তবে স্বস্তির নিঃশ্বাস নিল নীল। যাক বাবা, আদ্রিতা কিছু শুনতে পায়নি। আসলে তখন আদ্রিতার মনে অনেক কথা একসঙ্গে তোলপাড় করছে। ডিল ক্র্যাক করার দায়িত্বটা নবীন কাকার বদলে
তাকেও তো দিতে পারত ঠাম্মি। একবার সুযোগ পেলে সে প্রমাণ করে দিত আদ্রিতা তার বাবার যোগ্য উত্তরাধিকারী। ঠাম্মির সুনজরেও পড়ত সে। তার প্রতি যে বিরূপতা ঠাম্মির রয়েছে হয়তো সেটা কেটে যেত। সবথেকে বড় কথা, আদ্রিতার বিজনেসে ফান্ডিংয়ের প্রয়োজন। যদিও বিজন সেন কর্পোরেশনে বিনিয়োগ করে, কিন্তু বিজন এবং রায়চৌধুরীদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রায়চৌধুরীদের সাথে ডিলটা ক্র্যাক করলেই আদ্রিতার ফান্ডিংয়ের চিন্তা চিরদিনের মতো দূর হয়ে যেত। সেই ক্ষোভটাই আদ্রিতা জাহির করল নীলের উপর। ভীষণ ক্লান্ত লাগছিল আদ্রিতার। বাড়ি ফিরেই কোনো রকমে নিজের সাজ পোশাক পরিবর্তন করে স্নান সেরে সে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু চিন্তায় চোখে ঘুম এলো না। আজ পূর্ণিমা, রূপলি চাঁদের জ্যোৎস্না জানলা দিয়ে এসে ঘরে পড়েছে। নীল দেখল আলো আধারি সেই ঘরে একটা সিফনের নাইট গাউন পরে রয়েছে আদ্রিতা। ভীষণ মায়াবী দেখাচ্ছে ওকে। পায়ে পায়ে আদ্রিতার বিছানার কাছে গিয়ে দাঁড়ায় নীল। আজ ওর ভীষণ ইচ্ছে করছে সব গণ্ডি ভেঙে আদ্রিতার কাছাকাছি পৌঁছে যেতে। আদ্রিতা অন্যমনস্কভাবে পাশ ফেরার সময় বিছানার পাশে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। এ কি, তুমি কি করছো এখানে? আমাদের চুক্তিগুলো ভুলে গেলে নাকি? ফুলশয্যার রাতেই কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে তুমি আমাকে কখনো ছোঁয়ার চেষ্টাও করবে না। কিন্তু নীল এক মনে দাঁড়িয়ে দেখল আদ্রিতাকে। ভুল বুঝছো আদ্রিতা, আমি একটা কথা বলতে এসেছি। নবীন কাকা কখনো রায়চৌধুরীদের সঙ্গে ওই ডিল ক্র্যাক করতে পারবেন না। পারলে একমাত্র তুমিই পারবে। এবার দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না নীল। মেঝেতে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। নীলকে এর আগে কখনো ব্যবসার ব্যাপারে এভাবে কথা বলতে শোনেনি আদ্রিতা। আজ হঠাৎ কি হলো নীলের? ও ব্যবসায় অনভিজ্ঞ। রায়চৌধুরীদের সঙ্গে ডিল ক্র্যাক করাটা অত সহজ নয়। আর তাছাড়া নবীন কাকা সেটা ক্র্যাক করতে না পারলেও ঠাম্মির ফেভারিট লিস্টে এখনো অনেক পেয়াদা বাকি। আমি রয়েছি একদম শেষে। তাহলে নীল কি করে এত কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলল? ও কি আমাকে সান্ত্বনা দিচ্ছিল? এতটা কি সত্যিই আমার জন্য ভাবে নীল? আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আদ্রিতা। মাঝের 4টে দিন যেন চোখের পলকে কেটে গেল। অবশেষে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের নতুন সিইওর জয়নিংয়ের দিন এসে উপস্থিত। সকাল সকালই শশাঙ্ক রায়চৌধুরীর ফোন পেয়েছে নীল। তিনি খুবই উত্তেজিত। আজকে তার নাতি অফিসের দায়িত্বটা নিলে তিনি নিশ্চিন্ত হন। প্রতিদিনের মতো সেদিনও আদ্রিতা অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই নীল নিজের সাধারণ পোশাকেই তৈরি হয়ে নিল। ইচ্ছে করেই তেমন সাজগোজ করল না। শাশুড়িমা বেকার সন্দেহ করবে। এই মুহূর্তে নীল চায় না যে আদ্রিতা বা চিত্রা তার আসল পরিচয় জানুক। তাই চিরাচরিত ভঙ্গিতেই যথারীতি নিজের পক্ষীরাজে চড়ে রওনা হয় রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে। রায়চৌধুরীদের অফিসটা শহরের অন্যান্য উল্লেখযোগ্য বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম। প্রতিটা ফ্লোরেই রায়চৌধুরীদের নানান রকম কাজকর্ম চলে। একাধিক ব্যবসায় বিনিয়োগ করে এই রায়চৌধুরীরা, তার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিজও একটা। তাই বড় বড় নামী শিল্পীদেরও যাতায়াত রয়েছে এখানে। রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বড় পার্কিংয়ে যখন নীল পৌঁছালো, তখন অলরেডি সেখানে প্রচুর নামিদামি গাড়িরা জায়গা করে নিয়েছে। নীলের আফসোস হলো, এই স্কুটারটা তার কাছে পক্ষীরাজ হলেও এই ব্র্যান্ডেড গাড়িগুলোর ভিড়ে সবার নজর যাবে স্কুটারটার দিকে। এই কোম্পানির সিইও এমন একটা স্কুটারে এসেছেন দেখলে শুধু যে তার দাম কমে যাবে তাই নয়, হয়তো রায়চৌধুরী কোম্পানিরও ভ্যালু কমে যেতে পারে। তাই নীল ঠিক করলো স্কুটারটা এখানে রাখার বদলে রাস্তার উল্টো দিকের ফুটপাতের ধারে পার্ক করে রেখে যাবে। যেমন ভাবা তেমন কাজ। স্কুটারটা পার্ক করে রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেল নীল। আর ঠিক তখনই একটা বিকট শব্দ শুনে পিছনে তাকাতেই চমকে উঠল সে। একটা লাল রঙের বিলিতি গাড়ি অতি স্পিডে ছুটে এসে নীলের স্কুটারটাকে ধাক্কা মেরেছে। আর সেই ধাক্কা সামলাতে না পেরে
ছিটকে পড়েছে তার স্কুটার। বিশ্রীভাবে তেবড়ে গেছে স্কুটারের পিছনের দিকটা। এ কি আমার স্কুটার! নীল হা হা করে উঠল। স্কুটারের কাছে গিয়ে কোনো রকমে ওটাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করল নীল। এই স্কুটারটা শুধুমাত্র একটা ভেহিকল নয়, এটা নীলের বন্ধুও বটে। আর বন্ধু আঘাত পেলে যেমন অন্য বন্ধুর কষ্ট হয়, রাগ হয়, ঠিক তেমনই আক্রোশে ফেটে পড়ল নীল। এই বেরিয়ে আয় শালা, চোখে দেখতে পাস না এত বিজি একটা রাস্তায় এইভাবে জোরে গাড়ি চালাচ্ছিস? দেখ ওর কি অবস্থা করেছিস। ও আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটি সামনে এসে দাঁড়াতেই চমকে উঠল নীল। তুমি? এই মেয়ে আর কেউ নয়, নীলের কলেজ ক্রাশ সোহিনী। ওকে দেখে নীল খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজনেই কিছু একটা বলতে যাবে, তার আগেই গাড়ির ডান দিকের হেডলাইটের দিকে চোখ পড়ল সোহিনীর। আর অমনি ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। প্রচণ্ড জোরে ধাক্কা লাগায় ডান দিকের হেডলাইট ভেঙে গিয়েছে। সোহিনী চিৎকার করে উঠল, ওহ মাই গড, মাই কার! নীল, এই বিচ্ছিরি স্কুটারটা তোমার, তাই না? দেখো, তোমার ওই সস্তা স্কুটারের জন্য আজ আমার গাড়ির কি অবস্থা হলো। দেখো, গাড়িটা একদম ব্র্যান্ড নিউ, কালই কিনেছি, আর আজকেই এর হেডলাইট ভেঙে চৌচির হয়ে গেল। সব তোমার জন্য হয়েছে, অপদার্থ কোথাকার! যা বাবা, আমি কি করলাম? আমার স্কুটার তো রাস্তার ধারে দাঁড় করানো ছিল, তোমার গাড়িটাই তো বরং এসে... শাট আপ! একদম বাজে বকবে না। নীলকে ধমক দিয়ে উঠল সোহিনী। এখন তোমার মতো থার্ড ক্লাস ছেলের কাছে আমাকে গাড়ি চালানো শিখতে হবে? নিজে রাস্তার মাঝে স্কুটার রেখে আমার ড্রাইভারকে গালিগালাজ করছো? এই হেডলাইটটা সারাতে জানো কত টাকা লাগবে? ইটস কস্টলিয়ার দ্যান ইউর ব্লাডি পকেট মানি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সোহিনী। রাস্তা দিয়ে যাতায়াত করা লোকগুলো ঘুরে ঘুরে সোহিনী নীলের ঝগড়া দেখছিল। দেখো সোহিনী, তুমি ভুল করছো, এখানে কিন্তু আমার কোনো দোষই নেই। প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন হেয়ার। আমি একটা জরুরি কাজে এসেছি। ওয়াও, তুমি জরুরি কাজে এসেছো? তোমার কোনো দোষ নেই, তুমি ধোয়া তুলসী পাতা, আর আমি তো এখানে ঘাস কাটতে এসেছি, তাই না? তেলে বেগুনে জ্বলে উঠল সোহিনী। বাই দ্য ওয়ে, এই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তুমি কি করছিলে? হ্যাঁ, এইসব জায়গায় তোমার মতন 5 পয়সার লোককে মানায় না। তুমি নিশ্চয়ই এখানে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য এসেছো, তাই না? সিকিউরিটি হয়ে গেস্টের গাড়ির এমন খারাপ অবস্থা করলে তুমি? নীল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সোহিনী খপ করে ধরল নীলের হাতটা। চলো আমার সাথে, তোমার নামে কমপ্লেইন করব। আমিও দেখি তুমি কিভাবে এখানে কাজ করো। সোহিনীর আচরণে ঘাবড়ে গেল নীল। ভেতরে রায়চৌধুরীদের সব বোর্ড মেম্বার্সরা অপেক্ষা করছে। সোহিনী যদি এভাবে নীলকে নিয়ে ঢোকে, তাহলে তো নীলের সাথে সাথে রায়চৌধুরীদেরও নাক কাটা যাবে। নীল আটকানোর চেষ্টা করলেও শক্ত হাতে সোহিনী ধরে রেখেছে নীলের কবজি। ঘাবড়ে যায় নীল, আজ বুঝি একটা কেলেঙ্কারি ঘটবে। রায়চৌধুরীদের অফিসে কি ঘটতে চলেছে? অফিসের প্রথম দিনেই কি কোনো সর্বনাশ ঘটে গিয়ে নীলের স্বপ্ন অধরা থেকে যাবে? সোহিনী যখন নীলকে টেনে নিয়ে যাচ্ছিল, তখনই রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিল্ডিং থেকে একজন ভদ্রলোক বেরিয়ে আসে। সোহিনীকে দেখেই মুখে বিগলিত হাসি নিয়ে সে বলে, আরে সোহিনী, তুমি চলে এসেছো, তোমার কন্ট্রাক্ট পেপার জাস্ট রেডি হচ্ছে। নীল আশ্চর্য হয়ে দেখল সোহিনীর মুখে লেগে থাকা সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যেই মুছে গেল। সত্যি সোহিনী খুব ভালো অভিনেত্রী। কে বলবে যে একটু আগে ও ওভাবে গলা ফাটিয়ে ঝগড়া করছিল? সোহিনী লবঙ্গ লতিকার মতো মিষ্টি গলায় বলল, আমি তো ওপরেই যাচ্ছিলাম অরূপদা, কিন্তু দেখো না কেমন একটা বাজে ঝামেলায় ফেঁসে গেলাম। এতক্ষণে নীল আর সোহিনীর ঝামেলার জেরে বেশ কিছু লোক জমায়েত হয়েছে বিল্ডিংয়ের সামনে। কি ঝামেলা হয়েছে সোহিনী? তুমি শুধু আমাকে বলো, আমি এক্ষুনি সলভ করে ফেলছি। নীল শুধু অবাক হয়ে দেখছিল কাণ্ডটা। দেখো না, এই লোকটা স্কুটারটা আমার গাড়ির কি অবস্থা করেছে। এই ছোকরা, কে তুমি? কি ধান্দা? হ্যাঁ, ম্যাডামের গাড়িটার যা দশা করেছো, নিজেকে বিক্রি করেও তো তার জরিমানা দিতে পারবে না। নিজের ক্ষমতা দেখিয়ে সোহিনীকে ইমপ্রেস করতে চাইল অরূপ। অরূপদা, তোমরা নতুন সিকিউরিটি গার্ডের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলে না,
মনে হয় সে বিজ্ঞাপন দেখেই কাজ চাইতে এসেছে। তুমিই বলো অরূপদা, যে এতটা কেয়ারলেস, স্কুটার কিভাবে পার্ক করতে হয় তাই জানে না, সে এত বড় একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করার যোগ্য? নীল চুপচাপ শুধু তামাশাটা দেখে যাচ্ছিল, মুখে কিছু বলছিল না। একদম ঠিক কথা, একেবারেই যোগ্য নয়, ওকে আমি শায়েস্তা করছি। তারপরই নীলকে ধমক দিয়ে অরূপ বলল, এই কি চাই? হ্যাঁ, কোনো চাকরি বাকরি হবে না, যাও ভাগো। আরে আচ্ছা, মুশকিল তো, দোষটা ওনার আর আপনি আমায় কথা শোনাচ্ছেন। আর ওনার তো সামান্য হেডলাইটই ভেঙেছে, আমার দেখুন তো পুরো স্কুটারটাই একদম থেতলে গেছে। উল্টে আমারই ক্ষতিপূরণ চাওয়া উচিত। দেখলে অরূপদা, দেখলে, এটাই ওর আসল ধান্দা। ক্ষতিপূরণের নামে টাকা আদায় করার ফন্দি আঁটছিল। সিকিউরিটি গার্ডে চাকরি করতে এসেছিলে না? নাও ইউ আর ফায়ার্ড। ভালোই ভালোই চলে যাও বলছি, না হলে কিন্তু আমি তোমায় জেলের ঘানি টানাবো। এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যেন অফিসের ত্রিসীমানায় না দেখি। আমার গায়ে কেউ যদি হাত দেয় তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডাকবো। নীলের কথায় গার্ড সহ অরূপ এবং সোহিনীও ভ্যাবাচাকা খেয়ে গেল। নীল লোকটার গলায় ঝোলানো আই কার্ড দেখে ওর নামটা পড়ল, অরূপ ঘোষ দস্তিদার, ডেপুটি HR। নীল ভেবে পায় না সে হাসবে না কাঁদবে। যার নিজেরই কাউকে ছাঁটাই করার অধিকার নেই, সে কিনা রাস্তায় দাঁড়িয়ে এত ডায়লগ দিচ্ছে। রায়চৌধুরীদের কোম্পানিতে এমন সব লোক রয়েছে বলেই কোম্পানিটা রসাতলে যেতে বসেছে। আপনি নিজের ডেজিগনেশনের বাইরে গিয়ে কথা বলছেন। কোনো এমপ্লয়িকে রাখা বা ছাঁটাই করার কোনো অধিকার আপনার নেই। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অরূপ। একজন ডেপুটি HR কখনোই কাউকে নিয়োগ বা ছাঁটাই করতে পারে না, কিন্তু নীলের যে সেই জ্ঞানটা থাকতে পারে সেটা অরূপ বুঝতে পারেনি। তবে সোহিনীর সামনে এভাবে অপদস্থ হলে চলবে না। এই ছোকরা, তুই আমায় অধিকার শেখাবি? হ্যাঁ, দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। আশেপাশের লোকেদের কাছে নাটক একদম জমে উঠেছে, যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। অরূপ প্রবল আক্রোশে হন্তদন্ত হয়ে অফিসের ভিতর চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়সী মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। সোহিনী কাঁদো কাঁদো হয়ে ছুটে গেল। কামা, কামা, দেখো না আমার নতুন গাড়িটার কি অবস্থা করেছে। এ তোমাদের কেমন নতুন সিকিউরিটি গার্ড? এই ভদ্রমহিলা সম্পর্কে সোহিনীর কাকিমা। সোহিনী যে আজ রায়চৌধুরীদের সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছে সেটা সম্ভব হয়েছে ওর কাকিমার ব্যাকিংয়ে। এখন নীলের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে সোহিনীর এতটা বাড়াবাড়ি দেখেও ওকে কিছু বলল না নীল। সে শুধু মানুষ চোখে কল্পনা করল, এত কিছুর পর সোহিনী যখন নতুন সিইওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে তখন নীলকে দেখে ওর অভিব্যক্তিটা ঠিক কি হবে। ভদ্রমহিলার গলায় আইডি কার্ডের দিকে আট চোখে তাকিয়ে নীল দেখল ওনার নাম নয়নিকা, HR অফ দ্য কোম্পানি। স্থির চোখে নীলের দিকে তাকিয়ে থেকে নয়নিকা বললেন, দেখো, তোমাকে চাকরিতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার মনেও পড়ছে না তোমায় আমি আদৌ চাকরিতে রেখেছি কিনা। কাজ শুরুর আগেই এত গন্ডগোল, পরে না জানি কি হবে। আমি ঝামেলা বাড়াতে চাই না, তুমি এবার এসো, না হয় আমাকে অ্যাকশন নিতে হবে। তা বেশ তো, যা অ্যাকশন নিতে মন চায় নিন। এই তোরা ওকে বেঁধে রাখ, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এলেই ঠেলা বুঝবে, তখন কেঁদে কুল পাবে না। নয়নিকা থানার নাম্বার ডায়াল করছিলেন এবং বাকি গার্ডগুলো নীলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই পার্কিংয়ে ঢুকলো আরেকটি গাড়ি। ভারী মিষ্টি দেখতে একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে এলো। শিক্ষা ও রুচি দুটোরই ছাপ স্পষ্ট। হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো নীলের দিকে। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য। শশাঙ্ক রায়চৌধুরী নিজের নাতির পার্সোনাল সেক্রেটারি হিসাবে এই নন্দিতাকেই নিযুক্ত করেছেন। ইটস ওকে। কিন্তু এসব দেখে তো নয়নিকা, অরূপ, সোহিনী সবার চক্ষু ছানা বড়া। সোহিনী বড় বড় চোখে আশ্চর্য হয়ে তাকিয়েছিল নন্দিতার দিকে। এসব কি অদ্ভুত কথা বলছে নন্দিতা? একটা সিকিউরিটি গার্ডকে সে হঠাৎ স্যার স্যার বলে সম্বোধনই বা করছে কেন? নয়নিকাও যথেষ্ট অবাক। সে নন্দিতার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, এই নন্দিতা, তোমার মাথা ঠিক আছে তো? ও একটা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসা লোক, ওকে তুমি স্যার বলছো কেন? কার কথা বলছো? কে সিকিউরিটি গার্ড?
মনে হচ্ছে তোমারই মাথাটা গেছে। কি যা তা বলছো? ওই লোকটা তো আমাদের সিকিউরিটি গার্ডের রিপ্লেসমেন্টেই এসেছে নাকি? নীল এবার মিটিমিটি হাসতে শুরু করে দিল। ও বুঝতে পারল যে খেলা এবার ঘুরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিস্তি মাত হবে। হিমা, না না, উনি তো আমাদের নতুন সিইও, সিকিউরিটি গার্ড হতে যাবে কেন? তারপরে নীলের দিকে ফিরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি ভীষণ দুঃখিত স্যার, আমার দেরি করে আসার কারণেই আপনাকে এইভাবে সকলের কাছে হ্যারাস হতে হলো। ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সোহিনী অবাক হয়ে দেখছে নীলকে। এদিকে নয়নিকা এবং অরূপও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে, এ আমাদের নতুন বস। এদিকে ভিড়ের মধ্যেও গুঞ্জন উঠেছে, এই কি বলছে রে, এই সাধারণ পোশাকের সাদামাটা লোকটা নাকি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? নন্দিতা কনফিডেন্টলি নিজের হাতের ফাইলটা খুলে নয়নিকার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা না হয় নিজের চোখেই দেখে নাও, এটা আমাদের নতুন সিইওর ফাইল। শশাঙ্ক স্যার আমাকে নিজে হাতে হ্যান্ডওভার করেছিলেন। আমাদের নতুন সিইও স্যারের ফটোগ্রাফও রয়েছে। এবার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ইনিই আমাদের নতুন সিইও। নয়নিকার ঠিক পিছনে দাঁড়িয়েছিল সোহিনী। ছবিটা দেখেই চমকে উঠল সে। বিড়বিড় করে বলল, অবিকল নীলের মতো দেখতে। ম্যাডাম, আমি তাও বলবো আপনার কিছু ভুল হচ্ছে। আমি মানছি ছবির সাথে এর চেহারার অনেক মিল আছে, কিন্তু এই সিকিউরিটি গার্ডের নাম নীল। ও আমার সাথে একই কলেজে পড়েছে, ওকে আমি বহু বছর ধরে চিনি। নয়নিকা, সোহিনী, অরূপের মুখে জিজ্ঞাসা। এবার যদি এই মারাত্মক ভুলটা ঠিক করে নেয় নন্দিতা। নীল তাকিয়েছিল সোহিনীর দিকে। সত্যি কতই না চেষ্টা করছে মেয়েটি, শুধুমাত্র আমায় ছোট করবে বলে এত প্রচেষ্টা। ইয়েস ম্যাডাম, আপনি একদম সঠিক নামটাই বললেন। আমাদের নতুন সিইওর নাম নীল রায়চৌধুরী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নয়নিকা আর সোহিনী প্রায় একসঙ্গে ঝুঁকে পড়ল ফাইলের উপর। ফাইলে নতুন সিইওর নামের জায়গায় পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নীল রায়চৌধুরী। সেটা দেখে সোহিনীর পায়ের তলার মাটি কেঁপে উঠল। নয়নিকা, অরূপ একের পর এক ফাইলের পাতা উল্টে চলেছে। তাদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফাইল শেষ করে ভয়ার্ত মুখে দুজন দুজনের দিকে তাকায়। হবু স্যারের সাথে প্রথম দিনই দুজনে ঝামেলা করে ফেলেছে, এবার না গর্দান যায়। স্যার, আমার দুজন কলিগের তরফ থেকে আমি ক্ষমা চাইছি, আপনি প্লিজ ভেতরে আসুন। নীল ঘাড় নেড়ে অফিসের পথে পা বাড়ালো। রিসেপশন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোক এসে জড়ো হয়েছে। সবাই অবাক হয়ে দেখছে নতুন সিইওকে। দাঁড়াও। অফিসের ভেতরে পা রাখার আগেই শশাঙ্ক রায়চৌধুরীর গুরুগম্ভীর আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল নীল। শশাঙ্কবাবু নীলের সামনে এসে দাঁড়ালেন এবং গম্ভীর মুখে বললেন, অফিসে পা দেওয়ার আগে তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। শর্তটা কিন্তু বেশ কঠিন। সিইও হওয়ার জন্য আরও কি শর্ত দিতে চলেছেন শশাঙ্ক রায়চৌধুরী? সেই শর্ত কি আদৌ নীলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে? এসব দেখে সোহিনীর কি অবস্থা হতে চলেছে? শশাঙ্ক রায়চৌধুরীর কথা শুনে নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। শর্ত? কিসের শর্ত? আপনি তো আমায় নতুন কোনো শর্তের কথা আগে বলেননি। শশাঙ্কবাবু নন্দিতাকে ইশারা করতেই সে মাথা নেড়ে অফিসের ভেতরে চলে যায়। সবাই গুজগুজ করছে, কেউ কিছুই বুঝতে পারছে না। সোহিনী, নয়নিকা, অরূপ এরাও কৌতূহলী। কিন্তু সবার কৌতূহল ভেঙে কিছুক্ষণের মধ্যেই একটা ঝকঝকে পিতলের থালায় বরণের সামগ্রী নিয়ে হাজির হলো নন্দিতা। হতবাক হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল নীল। শশাঙ্কবাবু বরণের থালাটা হাতে নিয়ে নীলকে বললেন, তুই ফাইনালি এই কোম্পানি জয়েন করছিস। তোর কপালে বিজয় তিলক এঁকে তোকে বরণ করে নেওয়ার পারমিশন দিতে হবে, এটাই আমার শর্ত। নীল বুঝতে পারছিল না ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত। মাথা নেড়ে সম্মতি জানালো সে। শশাঙ্কবাবু বরণ করা শুরু করলেন এবং শাঁখ বাজালো নন্দিতা। এতক্ষণ যত অপমান নীলকে সহ্য করতে হয়েছে, শশাঙ্ক রায়চৌধুরীর এই আপ্যায়ন যেন এক লহমায় সেই সব অপমানকে ধুয়ে দিল। শশাঙ্কবাবু বললেন, এসো নীল,
নিজের রাজত্ব এবার তুমি নিজে বুঝে নাও। নীল আশ্চর্য হয়ে তাকিয়ে রইল দাদুর দিকে। একবারের জন্য মনে হলো হয়তো দাদু সত্যিই অনুতপ্ত হয়েছেন, কিন্তু পর মুহূর্তেই নীল নিজেকে বোঝালো এটা সেন্টিমেন্টাল হওয়ার সময় নয়। বুঝে শুনে পা ফেলতে হবে নীল, সবে তো পথ চলা শুরু, এখনো অনেকটা পথ বাকি। নিজের মনকে বুঝিয়ে কনফিডেন্সের সাথে অফিসে ঢুকল নীল। রায়চৌধুরীদের অফিসের ভেতরে ঢুকে নীল স্বস্তি পেল। একদিন এই অফিস থেকেই তাকে বেরিয়ে যেতে হয়েছিল। আজ সেই অফিসে ফিরে এসে তার মনে হলো সে যেন যুদ্ধ জয় করেছে। মুখে একটা হাসি রেখে সেই করিডোর ধরেই এগিয়ে চলল নীল। সব কর্মচারীরা উঠে দাঁড়িয়ে নীলকে অভিবাদন জানালো। লিফটে করে 11 তলায় নেমে নিজের কেবিনের দিকে পা বাড়ালো নীল। বিশাল বড় কেবিনের 3 পাশ জুড়ে দেওয়াল, শুধুমাত্র একটা দিক কাঁচ দিয়ে বাঁধানো। সেখানে দাঁড়ালে সারা শহর দেখা যায়। সেদিকে চোখ বুলিয়ে আরামদায়ক গদিওয়ালা চেয়ারটায় বসল নীল। উফ, এই মুহূর্তটা নীল কোনো দিনও ভুলতে পারবে না। এমন সময় নন্দিতা দরজায় নক করল। মে আই কাম ইন স্যার? নীল সম্মতি জানালে নন্দিতা একটি বক্স এনে নীলের হাতে দিল। সেই বক্স থেকে নীল বের করল ওর বাবা হীরেন রায়চৌধুরীর ছবি। কাল সকালে এসে আমি এই ছবিটা দেওয়ালে টাঙানো দেখতে চাই। নন্দিতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, স্যার, নয়নিকাদি এবং সোহিনী আপনার সাথে দেখা করতে চাইছে। ভেতরে আসতে বলো। নন্দিতা নীলের ইশারা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আর তারপরই মাথা নিচু করে পায়ে পায়ে কেবিনে এলো নয়নিকা ও সোহিনী। ওদের অবস্থা দেখে নীলের মনে হচ্ছিল দুটো আহত বাঘিনীকে ফাইনালি সে খাঁচায় পুরতে পেরেছে। কিছু না বলেই টেবিল থেকে একটা ফাইল নিয়ে নাড়াঘাঁটা শুরু করল নীল। স্যার, আমরা আমাদের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। খুব বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। নীল বুঝতে পারল গলার সুর এবং বডি ল্যাঙ্গুয়েজ দুটোই এখন একেবারে পাল্টে গিয়েছে নয়নিকার। সেই হম্বিতম্বি আর নেই। নীল কিন্তু ফাইল থেকে মুখ তুলল না, বেশ রসিয়ে খেলার আনন্দটা উপভোগ করতে লাগল। নীলের এমন উদাসীন ব্যবহার দেখে নয়নিকা সত্যিই মরিয়া হয়ে বলল, স্যার, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আপনি আমাকে যা শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে সোহিনীকে আরেকটা সুযোগ দিন স্যার। নয়নিকার করুণা ভরা সুরেও বরফ গলল না দেখে সে ইশারা করল সোহিনীকে। নীল, আমরা তো সেই কবেকার বন্ধু বলো? বন্ধুদের মধ্যে কত রকম ঠাট্টা ইয়ার্কি হয়। বন্ধু ভুল করলে তা তো বন্ধুই শুধরে দেয়। বন্ধুত্বের দাবিতে তুমি কি আমাকে একবারের জন্য ক্ষমা করবে না? অত্যন্ত নমনীয় গলায় বলল সোহিনী। ফাইলে চোখ রেখেই নীল ভাবল, যাকে অপমান করতে এতটুকু দ্বিধাবোধ করেনি সোহিনী, তাকেই এখন বন্ধুত্বের দোহাই দিয়ে সহানুভূতি ভিক্ষে চাইছে। সোহিনীর এমন গিরগিটির মতো রং বদলানো দেখে মনে মনে হাসল নীল। সোহিনী ধীর গলায় বলল, প্লিজ নীল, আমরা কন্ট্রাক্টটা সাইন করে নিই। কিসের কন্ট্রাক্ট? ফাইল থেকে মুখ তুলে বিস্মিত দৃষ্টিতে সোহিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। মে আই কাম ইন স্যার? আবারও নন্দিতার আওয়াজ শোনা গেল। নীল সম্মতি জানাতেই নন্দিতা কেবিনের ভেতরে এসে বলল, স্যার, সেন কর্পোরেশন থেকে নবীন সেন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। সম্ভবত কোনো বিজনেস প্রপোজাল নিয়ে এসেছেন উনি। আমি ওনাকে অপেক্ষা করতে বলেছি। আপনি কি এখন দেখা করবেন? নবীন সেনের নামটা শুনেই মুচকি হাসল নীল। একদিনে আর কত গিরগিটি দেখতে হবে? মুহূর্তের মধ্যেই নবীন কাকার করা অপমানগুলো মনে পড়ে গেল নীলের। নবীন সেন বাইরের ওয়েটিং লঞ্চে বসে অপেক্ষা করছিলেন। নতুন সিইওকে কিভাবে তিনি ইমপ্রেস করবেন সেটারই মহড়া চলছিল মনে মনে। এই কাজটা যদি সফলভাবে করতে পারেন তাহলে ভালো রকমের লক্ষ্মী লাভ হবে তার। না, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না। ঠোঁটের কোণে একটা চালাকির হাসি টেনে কথাটা বলল নীল। নন্দিতা একটু অবাক হয়েই নীলের দিকে তাকালো। নয়নিকা ও সোহিনীও মুখ চাওয়াচাওয়ি করল। আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো হুবহু সেই কথাগুলো তুমি ওনাকে গিয়ে বলবে,
ঠিক আছে? বলবে যে আমি ওনার মতো দাম্ভিক মাথামোটা মানুষের সঙ্গে কোনো ব্যবসায়িক কথাবার্তা বলতে ইচ্ছুক নই। উনি যেন এখনই এই অফিস থেকে বেরিয়ে যান। সেনদের মধ্যে যদি সত্যিই কোনো ডিজার্ভিং মেম্বার থাকে তাহলে তাকে পাঠাক তারা। যদি আমার তাকে যোগ্য মনে হয় তখন আমি ভেবে দেখব যে সেন কর্পোরেশনের সঙ্গে আমি কোনো চুক্তি করব কিনা। কি বলতে পারবে তো? অ্যাবসলিউটলি স্যার। এই বলেই বেরিয়ে গেল নন্দিতা। ওদিকে নবীন সেন অধৈর্য হয়ে উঠেছেন। কখন তার ডাক পড়বে অস্থিরভাবে পায়চারি করতে থাকেন তিনি। হঠাৎই নন্দিতাকে আসতে দেখে নবীন নিজেই এগিয়ে এসে বলেন, চলুন চলুন, কোথায় যেতে হবে? নতুন সিইওর কেবিনটা কোন দিকে? নন্দিতা একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তারপরই বুক ভরে নিঃশ্বাস নিয়ে নীলের বলা কথাগুলো মুখস্থ বুলির মতো গড়গড় করে আওড়ে গেল সে। প্রথমে নবীন সেনের মুখে বেশ বড় একটা চওড়া হাসি ছিল, কিন্তু নন্দিতার কথাগুলো শুনে ধীরে ধীরে ওনার মুখের ভঙ্গি পাল্টে গেল। অবাক হয়ে মনে মনে ভাবলেন, নতুন সিইও আমার সঙ্গে দেখা না করেই এতগুলো কথা শুনিয়ে দিলেন, এভাবে অপমান করলেন, কেনই বা বলবেন এই কথাগুলো? নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না নবীনের। নন্দিতা শান্তভাবে বলল, ইউ মে লিভ নাও স্যার। নন্দিতার কথা শেষ হওয়ার পরও বিস্মিত হতবাক নবীন সেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তারপরই সাংঘাতিক রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, শট আপ! তোমাদের এত বড় আস্পর্ধা যে তোমরা আমায় অপমান করছো? কে তোমাদের এই নতুন সিইও? হ্যাঁ, আমাকে বলে কিনা মাথা মোটা, দাম্ভিক। আমাকে বেরিয়ে যেতে বলেছে। এই নতুন সিইওকে আমি দেখে নেব, আমি এর এমন অবস্থা করব যে। কিন্তু কথাটা শেষ করতে পারলেন না নবীন সেন। আশপাশে চোখ পড়তেই মনে পড়ল এটা ওনার বাড়ির বৈঠকখানা নয়। সমস্ত কর্মচারীরা তার দিকেই হাঁ করে তাকিয়ে রয়েছে। দু একজন গার্ডও এসে দাঁড়িয়েছে। নবীন বুঝতে পারলেন এখানে হম্বিতম্বি করে লাভ নেই। এটা রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের অফিস। বেশি কথা বললে এরা ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে। এমনিতেও রায়চৌধুরীরা এই ব্যবসার বাজারে বাঘা নাম, আর সেন কর্পোরেশনকে সেই তুলনায় ভিজে বেড়াল বলা চলে। নিজের রাগ দমন করে নত শিরে রায়চৌধুরীদের অফিস থেকে বেরিয়ে আসেন নবীন সেন। নিজের কেবিনের কাঁচের দরজা দিয়ে সেই দৃশ্য উপভোগ করে নীল। সেদিন সন্ধ্যায় সেন পরিবারের সকল সদস্যদের ডাক পড়ল সেন ম্যানসনে। সকলের সঙ্গেই একটা অত্যন্ত জরুরি মিটিং করতে চান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব সকলেই পৌঁছে গেল সেন ম্যানসনে। আদ্রিতা দেখল মুখ কালো করে বসে রয়েছেন শ্রীমতী কল্যাণী সেন। তার পাশের চেয়ারে বসে থাকা অহংকারী নবীন সেনকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওনার মুখে কালি মাখিয়ে দিয়েছে। মুখ গোমড়া করে মাটির দিকে তাকিয়ে রয়েছেন তিনি। দুজনের অবস্থা দেখে আদ্রিতা বুঝতে পারে যে বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই সেন পরিবারের সব সদস্যদের ডাকা হয়েছে এখানে। অত্যন্ত গম্ভীর গলায় কল্যাণী বললেন, রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও আজ নবীনের সাথে দেখা না করেই আমাদের চুক্তি নাকচ করে দিয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল কল্যাণী সেনের কথা শুনে। আদ্রিতাও বেশ অবাক, কেমন সিইও এসেছে যে দেখা না করেই চুক্তি নাকচ করে দিল? তবে উনি বলেছেন যদি সেন পরিবারের কাউকে দেখে তার যোগ্য মনে হয় তাহলে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন। তাই আমি নতুন প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি। সেই নতুন প্রার্থী আমার হয়ে রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করতে যাবে। কল্যাণী কথাটা শেষ করতেই সবাই চমকে উঠল। কল্যাণী সেন এবার কাকে বেছে নেবেন? তিনি কি এবার নবীনের জায়গায় আদ্রিতাকে পাঠাবেন নীলের সঙ্গে দেখা করতে? কি ঘটবে যখন নীল আর আদ্রিতা মুখোমুখি হবে? সোহিনীর কি হবে? নীলের রাগ ভাঙাতে সে কি কোনো জটিল পথ বেছে নেবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।